রাত তখন ৩টা বাজে। হাসিব দেখলেন বারান্দার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় দেখা গেল একজন নারীর অবয়ব, কিন্তু তার পায়ের নিচে মাটি নেই। সে হাওয়ায় ভাসছে এবং দুলছে শূন্যে। তার হাত পা বাতাসে নড়ছে। ওয়েলকাম ব্যাক, স্বাগতম জানাচ্ছি আমি বিপ্লব আরো একটি চমকপ্রদ নতুন এপিসোডে। আজকের যে ঘটনাটা শোনাতে যাচ্ছি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডির একটি বাড়ির ঘটনা। যে ঘটনাটা আমাদের পাঠিয়েছেন ঢাকা থেকে ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই তার বড় চাচার মাধ্যমে এই ঘটনাটা সংগ্রহ করেছেন এবং আমাকে লিখে পাঠিয়েছেন। তার লেখায় ছোটখাটো ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান রাখছি এবং তার লেখাটা আমার পড়ে শোনানোর মাঝেও কোনো ভুল ত্রুটি বা উচ্চারণগত কোনো ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। সম্ভব হলে কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী আয়োজনে সেই ভুলগুলোর সংখ্যা কমে যায়। চলুন তবে কথা না বাড়িয়ে শুনে আসি আজকের ঘটনাটা। 2006 সালের দিকে ধানমন্ডি 9A রোডের এক কোণে একটা পুরনো দোতলা বাসা ছিল। বাইরে থেকে দেখলে মনে হতো বহু বছর কেউ থাকে না সেখানে। জানালায় ধুলো, বারান্দার রেলিংয়ে শুকনো মান্দার গাছ, আর গেটের পাশে টিনের বোর্ডে লেখা ভাড়া দেওয়া হবে, যোগাযোগ নিষিদ্ধ। এই বাড়ির ইতিহাস কেউ জানতো না ভালোভাবে, শুধু এতটুকু শোনা যেত একসময় এখানে এক চিকিৎসক পরিবার থাকত, যাদের সবাই এক রাতে নিখোঁজ হয়ে যায়। এরপর থেকেই এলাকাবাসী বাড়িটা এড়িয়ে চলে। 2006 সালের মাঝামাঝি বাড়িটা ভাড়া নিলেন হাসিব সাহেব, একটি প্রাইভেট ব্যাংকের ম্যানেজার। হাসিব সাহেব, তার স্ত্রী লুবানা এবং তাদের ঘরে ছিল 9 বছরের ছেলে অনিক এবং 6 বছরের মেয়ে তানিয়া। সবাই মফস্বল থেকে ঢাকায় এলেন নতুন জীবন শুরু করতে। বাসায় উঠেই লুবনা বলেছিলেন, বাড়িটা একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তাই না? হাসিব হেসে উড়িয়ে দিলেন, ধানমন্ডির বাতাসই এমন, অনেক গাছপালা এখানে। প্রথম সপ্তাহটা স্বাভাবিকভাবেই কেটে গেল, কিন্তু দ্বিতীয় সপ্তাহে রাতের পর রাত ছোটখাটো অদ্ভুত সব ঘটনা শুরু করলো। এক রাতে প্রায় 2টা নাগাদ লুবনা টের পেলেন বাথরুম থেকে পানি পড়ছে, অবিরত পড়েই যাচ্ছে। গেলেন চেক করতে, দেখলেন কল তো বন্ধ, তবু পানির শব্দ আসছে কোথা থেকে। কোথাও কোনো সন্ধান না পেয়ে মনে হচ্ছে যেন দেয়ালের ভেতর থেকে পানি ঝরছে, অঝোর ধারায় ঝরছে, ঝরেই চলছে। তিনি ভেবেছিলেন হয়তো পাইপের সমস্যা হয়েছে, কিন্তু পরদিন সকালে কল খুলে দেখলেন কলের নিচে রাখা বালতিতে পানি নেই, বরং ভেতরে পড়ে আছে ছোট্ট একটা রূপার আংটি। হ্যাঁ, ছোট্ট একটা রূপার আংটি। আংটিটার ভেতর খোদাই করা অক্ষরে লেখা এস রহমান 1972। লুবনা আংটিটা রেখে দিলেন ড্রয়ারে। ভাবলেন কারো পুরনো জিনিস হয়তো। পরের রাতে হাসিব লুবনা দম্পতির ছেলে অনিক ঘুম থেকে কাঁদতে কাঁদতে উঠে বলল, মা, এক বাচ্চা আমার পাশে বসেছিল, বলেছিল ওর খেলনাটা হারিয়ে গেছে। লুবনা ভেবে নিল এটা হয়তো ওর দুঃস্বপ্ন ছিল। কিন্তু পরদিন সকালে ঘরের এক কোণায় পাওয়া গেল একটা ভাঙা কাঠের ঘড়ি।
যেটা তারা কখনো কেনেননি। কিন্তু এই ঘড়িটা এই ঘরের ভিতর এলো কিভাবে? হাসিব বিষয়টা এড়িয়ে গেলেও অফিস থেকে ফিরে রাতে তিনিও শুনতে পেলেন কিছু ফিসফিস শব্দ, যেন কেউ ঘরের ভেতরে কারো সঙ্গে ঝগড়া করছে। হঠাৎ একদিন সকালে বাড়ির গেটের বাইরে এক বৃদ্ধা দাঁড়িয়েছিলেন, মুখে চাদর, চোখে অদ্ভুত দৃষ্টি। তিনি হাসিবকে দেখে বললেন, বাবা, এই বাড়িতে রাতে দরজা বন্ধ কইরেন না। হাসিব শুনে হতভম্ব। মানে মানে কি? বৃদ্ধা ধীরে ধীরে আরো বললেন, ভেতরে এখনো ওরা বন্দী আছে যে বাবা, দরজা বন্ধ করলে ওরা কষ্ট পায়। এরপর উনি রাস্তা পার হয়ে চলে গেলেন। আর কখনো দেখা মেলেনি সেই বৃদ্ধর। হঠাৎ করে আসা বৃদ্ধ কি শুনিয়ে গেলেন। তৃতীয় সপ্তাহে পুরো বাড়িতে একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ল আচমকাই। না, আতর নয় বা সুগন্ধি কিছু নয়, পচা কিছু নয়। তাহলে কিসে গন্ধ? কিরকম একটা অদ্ভুত গন্ধ। মনে হচ্ছে যেন এক ধরনের পুরনো হাসপাতালের মতো গন্ধ। দেয়ালের ভেতর থেকে যেন ভেসে আসছে কেমন যেন একটা আস্তে আস্তে গন্ধ। প্লাম্বার ডেকে দেওয়াল ভাঙতে গেলেই একটা অংশ নরম লাগলো। 2 ইঞ্চি ভেঙে দেখা গেল ভেতরে পুরনো সাদা কাপড় গুজে রাখা, আর সেই কাপড়ের ভেতর শুকনো দাগ, যেন রক্ত জমে কালচে হয়ে গেছে। লোবনা দেখে রীতিমতো ভয় পেয়ে গেলেন, কিন্তু হাসিব ঠান্ডা মাথায় বললেন, ভয় পেও না লোবনা, ভয় পেও না। হয়তো পুরনো কেউ ব্যবহার করেছিল, এটা ভয়ের কিছু না। কিন্তু সেই রাতেই ঘটলো এমন কিছু যা ব্যাখ্যা করা যায় না, যা দেখার জন্য লোবনা হাসিব কেউই প্রস্তুত ছিল না। রাত তখন 3টা বাজে। হাসিব দেখলেন বারান্দার জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে। মৃদু আলোয় দেখা গেল একজন নারীর অবয়ব, কিন্তু তার পায়ের নিচে মাটি নেই। সে হাওয়ায় ভাসছে এবং দুলছে শূন্যে। তার হাত পা বাতাসে নড়ছে, কাপড়গুলো দুলছে। নারীটি ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটি অস্বাভাবিক কালো, ঠোঁট কাঁপছে, আর কাঁপা কাঁপা ঠোঁটে বলছে, আমার ঘর ফেরত দাও, আমার ঘর ফেরত দাও। এরপর জানালার কাছে হাত রাখতেই ভেতরে বাতি নিভে গেল একসাথে। সমস্ত ঘর এখন অন্ধকার। অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল পুরো বাড়িটা। এভাবেই অন্ধকারে কেটে গেল সারা রাত। পরদিন সকালে হাসিব এলাকা অফিসে খোঁজ নিতে গেলেন এই বাড়ির পুরনো রেকর্ড আছে কিনা, এই বাড়ি সম্পর্কে পুরনো কোনো ভৌতিক লোককথা বিরাজমান কিনা। ফাইল ঘেটে বেরিয়ে এলো চমকে দেওয়ার মতো তথ্য। 1971 সালে এখানে ছিল এক রহমান ক্লিনিক। একজন ডাক্তার শামসুদ্দিন রহমান, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় আহতদের আশ্রয় দিতেন। এক রাতে পাকিস্তানি সেনারা ক্লিনিকটিতে অভিযান চালায়। ডাক্তার, তার স্ত্রী আর এক ছোট মেয়েকে ধরে নিয়ে যায় এই বাড়ি থেকেই। সেদিনের পর থেকে ডাক্তার শামসুদ্দিন রহমান, তার স্ত্রী এবং তাদের মেয়ের আর খোঁজ মেলে না। এরপর যুদ্ধের পর এই জায়গায় বাসা তোলা হয়, কিন্তু যতবার কেউ থাকতে এসেছে সবাই কয়েক মাসের মধ্যেই পালিয়ে গেছে বা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। হাসিব বুঝলেন যা ঘটেছে সবই সেই পরিবারের কোনো অদেখা আত্মার উপস্থিতি। তবুও তিনি সরাসরি বিশ্বাস করলেন না। নিজেই তদন্তে নামলেন। বাড়ির ছাদের কোণে পানির ট্যাঙ্কের পাশে একটা ছোট্ট লোহার বাক্স পেলেন। সেই বাক্সের ভিতরে 3টি জিনিস, এক শিশুর ফটো, অবশ্য ফটোটা ছেঁড়া, একটা প্রেসক্রিপশন প্যাড, আর একটা কাগজে লেখা, ওরা
ওরা ফিরে আসবে না, কিন্তু আমি চাই কেউ না কেউ আমাদের মনে রাখুক সেই কাগজের নিচে রক্তে লেখা একটা অক্ষর, ইংরেজিতে ক্যাপিটাল লেটার আর। সেই রাতটা ছিল শুক্রবার। মাগরিবের পর থেকে লুবনার শরীর খারাপ হতে লাগলো। তানিয়া আর অনিক দুজনেই কাঁদছে, বলছে আমরা যেতে চাই, আমরা যেতে চাই। রাত 12টা পেরোতেই ঘরের সব বাতি টিম টিম করতে লাগলো। হঠাৎ জ্বলে উঠছে, আবার হঠাৎ নিভে যাচ্ছে। রান্নাঘর থেকে থালাবাটির শব্দ, বাথরুমের কল খুলে পড়ছে পানি, আর বাতাসে সেই পুরনো হাসপাতালের আসছে গন্ধ। পুরো বাড়ি যেন তোলপাড় হয়ে যাচ্ছে। এখানে পানির শব্দ, ওখানে থালাবাটির ঝনঝনানি। হাসিব ঘরের মাঝখানে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়তে শুরু করলেন। কণ্ঠ ভারী হয়ে আসছে, তবুও পড়ছেন, থামছেন না একবারের জন্য। হাসিব সূরা ইয়াসিন পড়েই যাচ্ছেন। হঠাৎ দেওয়ালের ঘড়ি থেমে গেল। বারান্দার জানালা হঠাৎ খুলে গেল এক ঝাটকায়। চাঁদের আলো দেখা গেল। একজন নারী সাদা অ্যাপ্রনে, মুখে রক্তের দাগ। তিনি ধীরে ধীরে বললেন, আমাদের নাম কেউ নেয় না, তুমি নিয়েছ। তুমি আমাদের ইতিহাস ঘেঁটেছ, ধন্যবাদ তোমাকে। এই কথাটুকু বলেই তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল সেই নারী, ক্রমশ মিলিয়ে গেল অন্ধকারে। পরদিন সকালে হাসিব স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। পুরো বাড়িতে মিলাদ ও কোরআন খতম পড়া হলো। পেছনের বাগানে ছোট্ট একটা মাটি খুঁড়ে সেখানে 3 জনের নামে দোয়া দেওয়া হলো, ডাক্তার শামসুদ্দিন, রেহানা এবং সায়মা। সেদিন থেকে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি ওই বাড়িতে। বাড়িটা আগের মতো উষ্ণ হয়ে উঠল। লুবনাও সুস্থ হয়ে উঠলেন। বাচ্চারাও আবার হাসতে শুরু করলো। কিন্তু একটা প্রশ্ন আজও হাসিবের মনে গেঁথে আছে। সেই রাতে মিলাদ শেষে সবাই চলে গেলে তিনি একা বারান্দায় দাঁড়িয়েছিলেন। পেছনের গাছ থেকে হালকা বাতাস এসে হাসিবের মুখে লাগলো, আর দূর থেকে কারো ফিসফিস আওয়াজ ভেসে এলো, আমরা এখন শান্তিতে আছি। ধানমন্ডি 9A এর বাড়ি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বাইরের মানুষ জানে না এই বাড়ির বাগানের নিচে ঘুমিয়ে আছেন এক চিকিৎসক পরিবার, যাদের আত্মত্যাগে কেউ হয়তো আজও দোয়া করে যায় নীরবে, অদৃশ্য হয়ে। ডিয়ার লিসেনার্স, এই ছিল আজকের আয়োজন, আজকের ঘটনা। এই ঘটনা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।